আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। সবাই মিলে ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গি শব্দটি ব্যবহার করত, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। ৩০ এপ্রিল আসছে আরও ১,৮০,০০০ মেট্রিক টন জ্বালানি তেল, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগ প্রকট আকার ধারণ করেছিল, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রবেশের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা করল বাংলাদেশ। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ। চট্টগ্রামে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যানজটে আটকা পড়ে দিনভর মানুষের দুর্ভোগ। ইরানকে নতুন দফার আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। শান্তি আলোচনা অনিশ্চিত থাকায় রাজনৈতিক চাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা। আজ রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, যে দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একজন মানুষ যাতে অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। যে কোনো রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। সব যুগেই মানুষ যা চেয়েছে তা হলো বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, যেখানে তারা সমমর্যাদা এবং অধিকার নিয়ে বসবাস করবে। সমতা, সহমর্মিতা এবং পারস্পরিক আস্থা একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই অপরিহার্য। সুতরাং আমি বলবো, ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের ন্যায় বিচার পাওয়ায় সুগম করতে লিগ্যাল এইড ফান্ড তৈরি করেছিলেন। আমরা বিশ্বাস করি, যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আর এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয়, সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট
পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসেও এই ন্যায়বোধ একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আইনগত সহায়তা কেন্দ্রের কয়েকজন সুফলভোগী তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় 2026 সালের সেরা লিগ্যাল এইড অফিসারদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে মেলার উদ্বোধন করেন এবং কয়েকটি স্টল ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহানা আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন। দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গি শব্দটি ব্যবহার করত। আজ কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক বাহিনী নিজেদের দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাকে বাহিনীর নিজস্ব আইনে শাস্তির মুখোমুখি করা হয়। এ সময় নির্বাচন শেষ হওয়ায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও ধাপে ধাপে সেনা ব্যারাকে ফিরিয়ে নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যমে কোনো ধরনের ভুল তথ্য ও অপতথ্য প্রচার সরকার সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি সকালে সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা ও প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইয়াকুব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশে সব ধরনের প্রচার মাধ্যমে গুজব, অপতথ্য ছড়ানোর বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং বিভ্রান্তি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটা কথা খুব ইম্পর্টেন্ট, উই মাস্ট বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন, জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি, কিন্তু প্লিজ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন না, আমি অনুরোধ করছি। ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, চলমান হাম সংক্রমণ প্রতিরোধে 94 লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী 30 এপ্রিল নতুন করে দেশে 1,80,000 মেট্রিক টন জ্বালানি তেল আসছে। দেশব্যাপী হাম রুবেলা টিকার ক্যাম্পেইন চলমান রয়েছে। 27 এপ্রিল সোমবার সন্ধ্যা পর্যন্ত 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। গত সপ্তাহ পর এই সপ্তাহে আপনাদের সামনে যখন আসলাম, এর মধ্যে আরও কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, কিন্তু যে রোগগুলো টিকার মাধ্যমে আমরা মুক্ত থাকতে পারি, সেগুলোর মধ্যে একটা শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন। সাথে একটু যোগ করি, 30 এপ্রিলের মধ্যে আসবে আরও 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন।
আরও আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনের সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরও। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই, এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন করে থাকবে না। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগ প্রকট আকার ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট RMMRU আয়োজিত বাংলাদেশের জলবায়ু সম্পর্কিত অভিবাসীদের অভিযোজনের চ্যালেঞ্জ ও স্থানীয়ভাবে পরিচালিত সমাধান শীর্ষ কর্মশালায় এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সরকারের রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু, অভিবাসীদের সংকট ও সমস্যার সমাধানে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বিদ্যমান অসম সামাজিক রাজনৈতিক ব্যবস্থার সমাধানে দরকার কাঠামোগত পরিবর্তন। সরকার ক্রস রোডে আছে, এ থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডিসপ্লেসমেন্টের মধ্য দিয়ে সিটিজেন হিসেবে তার যে অধিকার এবং মর্যাদা, সেটা পুরো দেশটাকেই সেভাবে তৈরি করা দরকার যাতে করে সে প্রত্যেক জায়গাতেই সে ওই রাইটটা এক্সারসাইজ করতে পারে। এখন সেই অনুযায়ী পরিকল্পনা করার জায়গাটাতে একটা যাওয়ার যে জায়গা, সেটা আমরা এই ইন্টিগ্রেটেড পরিকল্পনা 55 বছরে দেখি নাই, যার ফলে আমরা সমস্যাগুলোতে এখনো ভুগছি। তবে কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হওয়া যায় সেটা এই সরকারের প্রধান এজেন্ডা হিসেবে আছে। আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি, রাষ্ট্র এবং এর কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে আমরা চিহ্নিত করেছি, যে সমস্যাগুলিকে প্রপারলি অ্যাড্রেস না করলে রাজনীতির রেটরিক জায়গাটি থেকে যাবে, এবং সেই সমস্যাগুলির কতটা সমাধান করতে পারবো তা সময় নির্ধারণ করবে। এতদিন যেখানে শুধুমাত্রই আর্থসামাজিক কারণ অথবা পরিবেশগত কারণটাই ছিল, সেখানে একটা রাজনৈতিক সমস্যাও যে একটা বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে তাও কিন্তু আবিষ্কার হয়েছে। তো ফলে বোঝাই যায় যে দেশের পলিটিক্যাল প্রসেস কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগটাও ওই পরিমাণ ভয়াবহতা এখানে ছিল। বিজ্ঞান প্রমাণ করেছে যে আমাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আমাদেরকে ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের জন্য কিন্তু পথ একটাই খোলা আছে, এই গ্রহকে বাসযোগ্য করতে হবে, বাসযোগ্য রাখতে হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী। প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রাম থেকে শহরে অভিবাসন বৃদ্ধি, তাদের অভিযোজনের চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগজনিত বাস্তুচ্যুতির মানবিক মূল্যের দিকটি তুলে ধরেন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের গবেষণা উপদেষ্টা ডক্টর ফ্রাঙ্ক ভলমার। সেমিনারে স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক AK এনামুল হক, বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের মাইগ্রেশন ও প্রোটেকশন বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা লিসা তানিতা গ্রামিনগার, কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্ডার ত্রিপুরা বক্তব্য রাখেন। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম তথা জ্বালানি লোডিং শুরু হয়েছে আজ। এর মাধ্যমে সৃষ্টি হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরুর পথ। আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নাম অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্স লিখাচেভ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি এবং রুশ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কঠোর নজরদারি এবং নিরাপত্তার সব শর্ত পূরণ করায় গত 16 এপ্রিল
রূপপুর কর্তৃপক্ষকে পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে সরকারের দৃঢ়তায় এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের এই ক্ষণ দেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন করতে সময় লাগবে অন্তত 30 দিন। 2017 সালে কাজ শুরু হওয়ার পর নিরাপত্তা প্রোটোকল ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি বেশ কয়েকবার সংশোধন করা হয়। ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরে $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পের 2টি ইউনিট পুরোপুরি চালু হলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ও দুদকের করা 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন খারিজ করে দিয়ে আজ এই আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ 7 মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিনের আদেশ পিছিয়ে 11 মে দিন ধার্য করেছেন বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। চট্টগ্রাম নগরীতে মুষলধারে টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। দুপুর 12:30টার পর নগরীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জ সহ বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। প্রবর্তক মোড়ে মূল সড়কে জলাবদ্ধতা। এসব এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় রিকশা ও মোটরসাইকেল বিকল হয়ে মাঝ রাস্তায় আটকা পড়ে। প্রবর্তক মোড়ে বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা পানি মিশে একাকার হয়ে যাওয়ায় পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর মুরাদপুর, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড় সহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় মেয়র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং চলমান খাল সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে অবহিত হন। মেয়র জানান, সিডিএর আওতায় নগরীর হিজরা খাল ও জামাল খান খালের সংস্কার কাজ চলমান থাকায় কিছু এলাকায় সাময়িকভাবে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, এসব উন্নয়ন কাজের কারণে সাময়িক দুর্ভোগ তৈরি হলেও এটি দীর্ঘমেয়াদী নগরীর জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে AI প্রযুক্তির অপব্যবহার বেড়েই চলেছে। AI প্রযুক্তি ব্যবহার করে চলমান SSC পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়ানো হয়েছে নানা গুজব। ফ্যাক্ট চেকিং সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে পরিকল্পিত অপপ্রচারের বিষয়টি। মিম আক্তারের ডেস্ক রিপোর্ট। SSC পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবি সত্যিকার অর্থে গুজব, এমনটাই জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক মাধ্যমে যে প্রশ্নটি ছড়িয়ে দেওয়া হয়েছে সেটি মূল পরীক্ষার নয়, বরং একটি মডেল টেস্টের প্রশ্নপত্র। বাস্তবে SSC পরীক্ষার প্রশ্নের সঙ্গে এর কোনো মিল নেই। ফ্যাক্ট চেক টিম বলছে, মডেল টেস্টের প্রশ্নকে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন ফাঁস হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে নানা ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো আরও জানায়, রাজনৈতিক অঙ্গনেও গুজব ছড়ানোর ঘটনা বাড়ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তি হিসেবে সর্বাধিক 133টি গুজবের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর দল হিসেবে সর্বোচ্চ 360টি গুজব ছড়ানো হয়েছে বিএনপিকে ঘিরে।
এই অবস্থায় যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে গুজব প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হচ্ছে। গুজব নয়, সত্য তথ্য জানতে নির্ভরযোগ্য সূত্রে চোখ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মিম আক্তার, ডেস্ক রিপোর্ট। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন দফার আলোচনার প্রস্তাব পেয়েছে তেহরান। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে অংশ নিয়ে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনা অনিশ্চিত থাকায় রাজনৈতিক চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী 1 মের মধ্যে কংগ্রেসের অনুমোদন না পেলে সামরিক অভিযান গুটিয়ে নিতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। তবে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মৌলিক ইস্যুগুলোতে দুই পক্ষ কতটা ছাড় দেবে সেটি এখন বড় প্রশ্ন। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ ও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক সব ধরনের সহযোগিতা দিতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি রাশিয়ার দৃঢ় ও অটল অবস্থান রয়েছে। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এই বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশের স্বার্থ রক্ষায় রাশিয়ার সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, প্রায় 2 ঘণ্টা স্থায়ী এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। এদিকে যুদ্ধ বন্ধে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার নিরাপত্তা দলের সদস্যরা। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ইরানের দেয়া এই প্রস্তাব নিয়ে বৈঠক করছেন। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরান আন্তরিক। তবে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও নতুন শান্তি আলোচনার সময়সীমা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের উপর অবরোধ চলবে এবং ইরানের প্রস্তাবের অপেক্ষায় থাকবে যুক্তরাষ্ট্র। তবে ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী 1 মের মধ্যে কংগ্রেসের অনুমোদন না পেলে সামরিক পদক্ষেপে আইনি চাপের মুখে পড়তে পারেন ট্রাম্প। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য নয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের নেওয়া বিভিন্ন নৌ পদক্ষেপের পক্ষেও তিনি যুক্তি দিয়েছেন। এছাড়াও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে 2টি ট্রেনের সংঘর্ষে 14 জন নিহত ও 84 জন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে জাকার্তার নিকটবর্তী বেকাশি শহরের রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত 84 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রীয় রেল কোম্পানি KAI জানিয়েছে, জাকার্তা থেকে চিকাররাঙ্গামী একটি কমিউটার ট্রেন ও জাকার্তা সুরাবায়া রুটের দ্রুতগতির আর্গো ব্রোমো আংগ্রেক দূরপাল্লা ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের উপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তেই দূরপাল্লা ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং রেল নিরাপত্তা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 14 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। সোমবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। জুবা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে বিমানটির ধ্বংসাবশেষ আগুনে জ্বলতে দেখা গেছে। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সিটি লিংক এভিয়েশনের পরিচালিত সেসনা 208 ক্যারাভান মডেলের বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিহত ব্যক্তিদের মধ্যে 2 জন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের নাগরিক। উদ্ধার ও তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আবারও দেশের খবর। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এই উপলক্ষে সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজিত জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে কমিটির কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার সুব্রত দাস। অন্যান্যের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট AGM মনিরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জেলা পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে মাইকিং করেছে জেলা তথ্য অফিস। এ সময় জেলায় টানা বৃষ্টিতে প্রতিবছর পাহাড় ধসের ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়। প্রয়োজনে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় জেলা তথ্য অফিস। শেয়ার বাজারের খবর। একদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,867.31, যা গতকালের চেয়ে শতকরা 0.17 ভাগ বেশি। এছাড়া CSE 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,160.84, যা গতকালের চেয়ে শতকরা 0.67 ভাগ বেশি। আজ 198টি কোম্পানির 73,53,932টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 25,17,30,000 টাকারও বেশি। এর মধ্যে 64টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 113টির কমেছে এবং 21টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 32 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 25 পয়সা, কানাডিয়ান ডলার 90 টাকা 10 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 143 টাকা 88 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 16 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 34 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, UAE দিরহাম 33 টাকা 3 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 88 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 69 পয়সা, থাই বাত 3 টাকা 74 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 98 পয়সা। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 22 মিনিট এবং সূর্যাস্ত 6টা 19 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে সকাল 6টা 2 মিনিটে, ভাটা বেলা 11টা 51 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 24 মিনিট এবং ভাটা শুরু হবে রাত 11টা 58 মিনিটে।